হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো বিষয় নিয়ে কথা বলবো এবং সেই অনুযায়ী শোনার ইচ্ছা আছে এবং সেই জন্য ভিডিওটি ক্লিক করেছো এবং দেখতে এসেছো। আচ্ছা, তো কথা হচ্ছে যে টিনুর যে সুখবরটা আমাদেরকে দেবে বলেছিল সেই সুখবরটা কিন্তু অবশেষে আমাদের সামনে চলে এসেছে। ঠিক আছে, তো তোমাদের মধ্যে থেকে কে কে এই সুখবরটাকে বিশ্বাস করেছো, অবিশ্বাস করেছো, কে কি করেছো সেটা অবশ্যই তোমরা নিজেরা জানো। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল যে মালপত্র একদম প্রথমে আমাদেরকে 3 মাস আগে বলা হয়েছিল আমার তো মালপত্র বেরিয়ে গেছে, এই জাস্ট পৌঁছলো বলে সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে পাঠিয়ে দিয়েছে। তারপরে কি হলো, তারপরে 2 মাস পর আমাদের বলা হলো 2 মাস না 1 মাস হয়েছে বোধহয়, 1 মাস আগে আমাদেরকে একটা গল্প বলা হলো যে আমার মালপত্র কোথায় আছে আমি ট্র্যাক করতে পারছি না। ঠিক আছে, হলো। তারপরে তখন মানুষজন তো বললো সে কি তোমার এত লাখ লাখ টাকার মালপত্র হারিয়ে গেছে আর তুমি ওরকম মানে পুজো এনজয় করছো, হাসছো, গাইছো, এই করছো ওই করছো, কি করে পসিবল এটা? ঠিক আছে, যাই হোক, সেদিকে তারপর আর ভুলেও কোনো টু শব্দটি করেনি ওই মালপত্রের ব্যাপারে। তারপরে ওই একটা কথা বলেছিল, তারপরেই আজকের ভিডিও। আচ্ছা, সেখানে হলো মালপত্র এখন নাকি খুঁজে পেয়েছে। ঠিক আছে, ও কেস করেছিল সাইবার ক্রাইমে এবং তারপরে কোথায় মালপত্র সেটা ও ট্র্যাক করতে পেরেছে এবং তারপরে মালপত্র ঠিক আমাদের যেমন একটা ভিডিও দেখিয়েছিল যেখানে মালপত্রটা আমরা কি দেখেছিলাম যে ট্রাকে উঠছে, তারপরে আজ আমরা কি দেখলাম যে ট্রাক থেকে মালপত্রগুলো নামিয়ে ওর ঘরে ঢোকানো হচ্ছে। অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটা যেটা ঘটেছে এটার মধ্যে সত্যি কি কোনো সত্যতা আছে? আমি কিন্তু আগেই বলেছিলাম যে ওই মালপত্র যেগুলো আমাদেরকে দেখানো হলো না যে ওখানে প্যাকিং হচ্ছে, এইটা হতে পারে একটা ওই শুটিং একটা করা হয়েছিল। ঠিক আছে, পাড়াতেই হয়তো কেউ থাকে টাকে একটা ট্রাক, কারণ যখন ওটা দেখিয়েছিল তখন ওটা দেখবেন বিকেলবেলার দিকে করেছিল, তারপরে এটা পুরো সন্ধেবেলা ঢুকছে মালপত্র। এখন এটার মধ্যে সত্যতা কতটা আছে সেটা টিনু সব থেকে ভালো জানে, কিন্তু ওর কথা হচ্ছে যে এখন নাকি ও ঠিক করেছে মালপত্র আর আনবে না, একবার বাঁধা পড়ে গেছে। এইখানেই তো গড়বড়টা হয়ে গেল। এতক্ষণ অবধি ঠিক ছিল, একবার একটা প্যাকার্স মুভার্স গন্ডগোল করেছে তার মানে কি এরকম যে প্রত্যেককে করবে এরকম? এবং তার জন্য ওর প্রয়োজনে যে মালপত্রগুলো রাখবে, দরকারে মালপত্রগুলো লাগবে, ও সেগুলো আনবে না? নাকি ও ওখানে বেশি দিন থাকবে না? কোনটা? হঠাৎ করে ওর লাইফে এই মাস্ততো দাদা বৌদি ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে, তাদের কথা শুনে চলছে। আমি ভাবছি যদি জীবনের প্রতিটা পদক্ষেপে এই মাস্ততো দাদা বৌদি যদি একটু হেল্প করতো তাহলে সত্যি টিনুর কিন্তু আজকে এই অবস্থাটা হতো না। দেখুন, আমরা ওকে নিয়ে যতই কন্ট্রোভার্সি ভিডিও করি, অনেকের ধারণা আমরা ওকে নিয়ে নেগেটিভ বলি সবসময়, কিন্তু কোথাও না কোথাও আমরা প্রত্যেকে মানুষ। ঠিক আছে, আজকে সত্যি খুব খারাপ লাগে, কারণ এই মেয়েটা না যখন বিয়ে হয়েছিল ফোনদীপের সাথে খুব সুন্দর একটা দেখতে ছিল, জলি একদম সুন্দর একটি মেয়ে, কত সুন্দর হাসি খুশি ব্লগিং করতো স্বামী স্ত্রী দুজনে মিলে। তারপরে হঠাৎ করে সমস্ত কিছু বদলে গেল এবং আজকে ওর জীবনটা যেটা হয়েছে না, এটা খুব খারাপ লাগে দেখতে, ভীষণ খারাপ লাগে। তার কারণটা হচ্ছে ও কিন্তু এই লাইফটা ডিজার্ভ করে না, কিন্তু আজকে ওর নিজের কর্মকাণ্ডের জন্যই কিন্তু ওর এই মানে ফলাফল যাকে বলা যায়, ওর এই পরিণতি। এটাতে শুধু ও একাদোষী নয়, ওর মা হচ্ছে ওর থেকেও বেশি দোষী। যখন নিজের সন্তানরা ধরুন কোনো কিছু অন্যায় করে আর তার বাবা মা যদি তাকে সেটা সাপোর্ট করে, তাহলে কিন্তু সে সেই অন্যায়টাকে আর অন্যায় বলে মনে করে না, তখন সে মনে করে আমি ঠিক করছি, কারণ আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে। তো সেক্ষেত্রে সে সেই দিকে এগিয়ে যায় এবং এগোতে এগোতে যখন গর্তে পড়ে যায় না, তখন সেই গর্ত থেকে সাময়িকভাবে বাঁচার জন্য তার মা বাবা হয়তো তাকে তোলে, কিন্তু বৃহত্তর জীবনের ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আজকে টিনু একটা দিল্লির মতো জায়গাতে, যেটা ওখানে বলছে আমি দিল্লিতে ওখানে গেছে, ওয়েস্ট বেঙ্গলে, কারণ সে থাকতে পারছিল না। খুব স্বাভাবিক, এরকম একজন মেয়ের যখন ধরুন কোনো গ্রামে পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকবে, এমনিই মানুষজন আজকাল মানে জানেন একটা কিছু হলে হয়, তো সেক্ষেত্রে কিন্তু তার মুশকিল হয়ে যায়, একটা তারও মুশকিল হয়, তার ফ্যামিলিরও মুশকিল হয়। সেই জন্য তাকে ওয়েস্ট বেঙ্গল থেকে একটু দূরে থাকতে হচ্ছে এবং এখন সে যেখানে রয়েছে সেখানে প্রথমে আমাদেরকে বললো যে আমি ওই ফ্ল্যাটটা নিয়েছি এবং আমার মালপত্র সব বেরিয়ে গেছে, এখন বলছে বাধা পড়ে গেছে, আমি মালপত্র আমার পৌঁছবে না। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলুন, কুসংস্কারটা আগে নাকি নিজের প্রয়োজনীয়তাটা আগে? একবার মালপত্র এরকম হয়েছে মানে এই নয় যে বারবার মালপত্র হবে। আর ও তো বললো যে ওকে রিফান্ড করে দিয়েছে কোম্পানি,
যে টাকাটা ও পে করেছিল, তো সেই টাকাটা তো ওকে রিফান্ড করে দিয়েছে। তাহলে নেক্সট টাইম ও যখন কোনো প্যাকার্স মুভার্স দিয়ে যখন মালপত্র শিফট করাবে, তাহলে তো নিশ্চয়ই একটা বেশ রেপুটেড কেউ তাকে দিয়ে করাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আশা করা যায় মালপত্র সঠিক পৌঁছবে। এবং এবার তো একটা এক্সপিরিয়েন্স হয়ে রইলো না, আর তো কি প্রবলেম তাতে? নাকি প্রবলেমটা অন্য জায়গায়? নাকি ও খুব ভালো করে জানে যে দিল্লিতেও বেশি দিন থাকবে না, কয়েকদিন থাকবে, তারপর আবার কিন্তু ও ফিরে যাবে ব্যাক টু হাসনাবাদ বা অন্য কোথাও? এখানে একটা কথাও বলেছে, যখন কি একটা কিনেছে না, ওই কাপড়ের দেখবেন একটা ওয়ার্ড্রপ টাইপের কিছু কিনেছে, যেগুলো কিন্তু শুরুতে ভালো থাকলো, পরে কিন্তু টেকসই হয় না, ওগুলো কিন্তু ছিঁড়ে যায়। তার কারণটা হচ্ছে রড ওগুলো থাকে তো, জিনিসপত্র চাপাতে চাপাতে ওগুলো কিন্তু ছিঁড়ে যায়। মানে ওগুলো সত্যি কথা বলতে কি বলুন তো, একটা মজবুত কোনো একটা জিনিসের যেরকম টেকসই হবে, ওই ধরনের জিনিসে কিন্তু টেকসই হয় না। তাও যদি ওটা প্লাস্টিকের হতো তাহলেও কিন্তু একটা কথা ছিল। যাই হোক, ও সেটা কিনেছে, ওর এখন রিকোয়ারমেন্ট ওটাই। তো এবার ব্যাপারটা হচ্ছে, ওখানে বললো না যে এইটা আমি যখন অন্য কোথাও যাব আমার খুলে নিয়ে যেতে সুবিধা হবে, আমার ঘর যখন চেঞ্জ হয়, মানে হয়তো ঘর চেঞ্জ হওয়ার একটা কিছু ব্যাপার আছে, আর নয়তো ওখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওর মানে চলে আসার একটা প্ল্যান আছে। তার কারণটা হচ্ছে, এটা বুঝেই গেছে যে ওখানে হয়তো বেশি দিন থাকবে না। আর সত্যি কথা বলতে কি, ও যদি শুধু ব্লগিং করে, তাহলে আমার মনে হয় ওখানে দিল্লির মতো জায়গাতে ওর বেকার, ওখানে এত এক্সপেন্সিভ সব কিছু, ওখানে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি অসুবিধা হয়, ও গ্রামে থাকতে পারছে না, ওর মনে হচ্ছে যে হ্যাঁ ওখানে আমার মানে শ্যুট করাও সুবিধা, বা আদার্স অনেক প্রবলেম থাকতে পারে, তো সেক্ষেত্রে কলকাতার দিকে কোথাও একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারে এবং সেখানে থাকতে পারে। একজন দেখলাম কমেন্টস করেছে যে ওর মালপত্র, যে বলেছে না মালপত্র আমি আর আনবো না, তো কে একজন কমেন্টস করেছে যে তুমি একটা ফ্ল্যাট কেনো, আর কিনে সেই মালপত্রগুলো ওখানে ঢুকিয়ে দাও, দিয়ে তুমি ওই ঘরটা রেন্টে নিয়ে যাও। আমি ভাবছি এর বুদ্ধি বৃহস্পতি, যিনি এই কমেন্টটি করেছেন। সোজা কথা হচ্ছে, একটা ফ্ল্যাট কেনা কিন্তু মুখের কথা নয়। একটা ফ্ল্যাট মিনিমাম একটু ভালো ফ্ল্যাট হলে কিন্তু মানে 30 লাখ তো কোনো ব্যাপার না, ঠিক আছে? 40, 50, 60 করোড়াতে চলে যাবে, ঠিক আছে, একটা ভালো ফ্ল্যাট। এবং সেটা কিন্তু টিনুর পক্ষে কেনা এখন এই মুহূর্তে কোনোভাবেই পসিবল নয়। ভবিষ্যতে গিয়ে জানি না ওয়াইটির ওর ইনকাম কীরকম দাঁড়াবে, সেক্ষেত্রে বা ওর আদার্স যদি কোনো ইনকাম থাকে সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না টিনুর একটা নিজস্ব ফ্ল্যাট, আর যদি সেটা হতো, ওর যদি নিজে ফ্ল্যাট কিনতো, তাহলে আমার মনে হয় না ও ওখানে দিল্লিতে ওকে যেতে হতো। তো এবারে ব্যাপারটা হচ্ছে, ওইটা ফ্ল্যাট কিনে তারপরে ফার্নিচারগুলোর জন্য, মানে ফার্নিচারগুলোর জন্য একটা ফ্ল্যাট কিনবে, ফার্নিচারগুলোর জন্য একটা ফ্ল্যাট কিনবে, তারপরে সেইখানে মানে ফার্নিচারগুলো সেই ফ্ল্যাটে রাখবে এবং তারপরে রেন্ট দেবে। সত্যি আসলে অনেক ক্ষেত্রে না, মানে এই যে মানুষজন কমেন্টসগুলো করেছেন, মানে এটা কোথাও না কোথাও একটা ভালোবাসা থেকে উনি করেছেন। ওনার টিনুর জন্য প্রচণ্ড চিন্তা হচ্ছে, প্রচণ্ড ভাবছেন উনি, ঠিক আছে, এটা ওনার একটা পজিটিভ দিক আমি যদি ধরি সেইভাবে। কিন্তু আমার কথা হচ্ছে, টিনু যখন তার কমেন্ট সেকশনে প্রত্যেকটা মানুষ, তোমার মানে কি হলো মালপত্রের, কি হলো তোমার মালপত্রের, কি হলো, হ্যাঁ, তো এগুলো একবারও একটা কথা তাদেরকে বলা হয়নি যে আমি মালপত্রগুলোর জন্য আমি কেস করেছি, আমার এই স্টেজে আছে, আমার মালপত্র কোথায় আছে, রিটার্ন হয়ে যাবে বা কিছু। একবারও জাস্ট একটা লাইনও বলার ওর টাইম হয়নি, বুঝলেন তো? এটা না, এই আমি টিনুর ক্ষেত্রে এটা প্রচণ্ডভাবে দেখছি। এবং সেটা কেন বলেনি, তার কারণ যখন বৃন্দাবন ঘোরা হয়ে যাবে, যখন মেলা ঘোরা হয়ে যাবে, তারপর এটা বলবে, এটা একটা কন্টেন্ট হিসেবে কিন্তু ইউজ হবে, ঠিক আছে? এবং একটা পরিষ্কারও করে দেওয়া হলো যে মালপত্র আর আমার আসবে না, আমার তো প্রয়োজন নেই, জানি না ফ্রিজ ছাড়া কী করে ম্যানেজ করবে, ঠিক আছে? ফ্রিজটা ভীষণভাবে একটা দরকার, যে কোনো ছোট থেকে হোক বড় হোক। আচ্ছা, তো এবারে ব্যাপারটা হচ্ছে, আমাদেরকে যে ভিডিওটি দেখানো হলো, ভিডিও ক্লিপিংসগুলি দেখানো হলো, তো সেটার মধ্যে সত্যতা কতটা সেটা টিনুই জানে। যদি সত্যতা থেকে থাকে, তাহলে একবার জিনিসগুলো ওখানে তোমার গিয়ে হয়েছে, মানে এমন কি যে ওটা বারবার হবে, তাই না? বারবার তো হবে না। অনেক নামকরা প্যাকার্স মুভার্স আছে, তুমি সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা ডেফিনেটলি ব্যবস্থা করে দেবে যে হ্যাঁ কীভাবে আমি মালপত্র এখান থেকে ওখানে যাবে, সমস্ত কিছু, ঠিক আছে? কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে, 18 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, সেই জন্যই বলছি। মালপত্র কিন্তু একজন খারাপ হয়েছে মানে প্যাকার্স মুভার্স, তার মানে এমন নয় যে প্রত্যেকে খারাপ হবে। এমনকি ও যদি চায়, হয়তো শুধু ফ্রিজ বা ওর আদার্স, আমার মনে হয় একটা, সবাইও বলছে কমেন্ট সেকশনে যে তুমি একটা রড আয়রনের একটা তুমি খাট কিনে নাও। হ্যাঁ নিশ্চয়ই, শোয়ার জন্য খাট ভীষণভাবে দরকার। এবং দিল্লির মতো জায়গায় যেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেখানে মা মেয়ে দুজনে মেঝেতে শুচ্ছে, মানে কি করে পসিবল এটা? মেঝেতে শোবে এই ঠান্ডার মধ্যে, একটা খাট দরকার নেই?
মানে কিভাবে চলবে কিভাবে, তাই না? তো সেখানে কি ও কি জানে যে আমাদের কয়েকদিনের ব্যাপার, তারপরে আমরা আবার ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল হয়ে যাব? তো সেই জন্যই কটা দিন যা হোক করে চালিয়ে নিলাম, এরকমও হতে পারে। আচ্ছা, তারপর দেখলাম একটা মিক্সি কিনলো, আর একটা আমাদেরকে গ্যাস ওভেন দেখালো যে এইটা দেখো এরকম হয়েছে, তারপরে আগুন ধরে গেছিলো আবার ওটাকে। এখন দেখুন, ও এত মিথ্যে কথা বলে, কোনটা মিথ্যা বলছে কোনটা সত্যি বলছে, সত্যি কথা বলতে কি খুব অবাক লাগে। আচ্ছা, তারপরে কি বললো যে আমি এগুলো না মনের মধ্যে রাখি, তোমাদের বলি না, কারণ তোমরা তো ওই 20 মিনিটে আমার ব্লগ দেখো, 10-20 মিনিট 15 মিনিট, তো সেখানে যদি তোমাদেরকে আমি সবসময় বলি জিনিসপত্র হারিয়ে গেছে, তোমাদেরও ভালো লাগবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা ওটাই, মানে ওই 15-20 মিনিট যদি একটুখানি মিথ্যার ভুজুম ভাজুম দিয়ে যা হোক করে গোঁজামিল দিয়ে একটা যেমন তেমন করে ব্লগ যদি মানুষকে খাইয়ে দেওয়া যায়, তারপরে আমি কোথায় কি করছি, কোথায় কি যাচ্ছি, কিভাবে থাকছি, কি আমি কর্মকাণ্ড করছি, সেগুলো তো কোনো ম্যাটার করে না, তাই না? মানে ওইটুকু টাইমে আমি সমস্ত কিছু মানে মানুষকে জাস্ট ঘোল খাইয়ে দিলাম। আমি সুখবর আমি প্রায় 10 দিন আগে বললাম। আমি জানি সুখবরটা আমি এখন বলতে পারি না, তোমাদের কালকের ভিডিওতে বলবো। কালকের ভিডিওতে করতে করতে সেটা পুরো আজকে এতদিনে এলো, এতদিনে সুখবরটা রিভিল হলো। এবার সুখবরটা যখন রিভিল হলো, যে মানুষগুলো ওকে সত্যিকারে ভালোবাসে, তারা তো কবে থেকে জিজ্ঞেস করছে তোমার জিনিস কোথায়, তোমার জিনিস কোথায়, কারণ তারা খুব চিন্তিত না। এখন দেখুন, একটা সত্যি কথা কিন্তু আপনারা সকলে মানবেন কি না মানবেন আমি জানি না, কিন্তু এটা কিন্তু খুব ফ্যাক্ট। আজকাল না মানুষ, মানে ধরুন পাশের বাড়ির কেউ মারা গেলেও খোঁজ রাখে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে না কেউ কোনো বড় ব্লগারের যদি কিছু হয়ে যায়, ওরে বাবা কি চিন্তা। আজকালকার যুগে মানুষ একটা ভিখারিকে 5টা টাকা দেওয়ার আগে ভাবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ যখন ডিজিটালি ভিক্ষাবৃত্তি করতে বসে যায়, তাকে 5,000 টাকা দেওয়ার আগে ভাবে না। এইটাই হচ্ছে রিয়েলিটি, বুঝলেন, আজকালকার যুগে। কারণ এখনকার যুগে না ভার্চুয়াল ওয়ার্ল্ডটাই সব হয়ে গেছে। ভার্চুয়াল ওয়ার্ল্ডেই মানুষ একে অপরকে ধমকি দিচ্ছে, সব কিছু যেন এখানে হয়ে যাবে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। হ্যাঁ, মানে আমাদের সঙ্গে যে মানুষগুলো রয়েছে, সে আমাদের পাশে যারা রয়েছে, তাদেরকে কিন্তু কোনো গুরুত্ব নেই, কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডটাকে মানুষ এত বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে যে মানুষ ভুলেই যায় যে আমি যাদেরকে দেখছি তার সঙ্গে আমার জাস্ট একটা, আমি মানে ভিডিওতেই দেখছি, সে তাকে কত পাত্তা দিচ্ছে, সে তাকে কি করছে না, তার জন্য একদম হাই প্রেশার হয়ে, ঠিক আছে, একদম বিশাল ব্যাপার। এটাই হয়ে গেছে রিয়েলিটি এখন। যাই হোক, সেটা আলাদা ইস্যু, কিন্তু কথা হচ্ছে টিনুকে যারা সত্যি সত্যি ভালোবাসে, ধরুন আমরা তো সব মিথ্যামিথ্যি ভালোবাসি, কিন্তু যারা সত্যি সত্যি ভালোবাসেন, তো তারা দিনের পর দিন, তার মধ্যে অনেক বয়স্ক মানুষও আছেন, ঠিক আছে, দেখবেন আমাদের ভিডিওস কিন্তু অনেক মানে 50-60 বছরের মানুষও কিন্তু দেখেন, মানে মহিলাদের স্পেশালি বলছি, তারা কিন্তু দেখেন, মাসিমারাও। তো সেক্ষেত্রে কিন্তু তারাও তো একটা তো সেক্ষেত্রে সেই মানুষগুলো তো একটা চিন্তা করবে, তোমার মালপত্র কি হলো, আরে বাবা কোথায় গেল, আমাদের খুব টেনশন হচ্ছে, মেয়েটার কি হবে। কিন্তু মেয়েটা কি করছে, মেয়েটা বলছে ভেতরে আমার প্রচণ্ড টেনশন, কিন্তু তোমাদের আমি সেটা বলি না। কিন্তু একবার যদি একটু বলে দিত, তাহলে ওকে নিয়ে যে আলোচনা পর্যালোচনা যা কিছু হচ্ছে, সেগুলো তো কোনো ম্যাটার করতো না, তাই না? কারণ একটা টিনু কি বলেছে যে আমি কি সেটা জানি, বা যে আমাকে যা কিছু ভাবছে আমি খারাপ ভালো প্রশ্ন এখানে নয়। সোশ্যাল মিডিয়াতে যখন ও কাজ করছে, ওর ভাবমূর্তি যখন একবারে একরকম খারাপ হয়ে গেছে, ওর সবসময় উচিত যাতে মানুষ ওকে না আর সন্দেহ করতে পারে, মানুষ ওকে নিয়ে আর কোনো কথা না বলতে পারে, সেই জন্য এই ধরনের বিষয়গুলো, কারণ এটা তো ব্লগ, এটা রিয়েল লাইফ, এখানে কিন্তু এটা সিরিয়াল হচ্ছে না। হ্যাঁ, যে কদিন পর জানা যাবে এই আমার 2টো বিয়ে, এরকম তো হয় সিরিয়ালে আজকাল। আবার দেখবেন মৃত স্বামী মানে আবার হঠাৎ করে 10 বছর পর জ্যান্ত হয়ে গেল, যদিও সিরিয়ালে 10 বছর চলে না, ঠিক আছে, হ্যাঁ 3-4 দিন পরই হয়, এরকমই তো ব্যাপার হয়, জ্যান্ত হয়ে গেল। এখন দেখবেন সিরিয়াল চলেই না একদম। অবশ্য এখন মানুষজন সিরিয়াল দেখেন না বলেই তো আমাদের মতো ভিডিও দেখতে চলে আসেন না, কারণ আগেকার দিনে সিরিয়াল ছিল, এখন সে সিরিয়ালের জায়গাটা কিন্তু নিয়ে নিয়েছে এই ধরনের ইউটিউবের ব্লগারদের, এক একটা মানুষকে যারাকে ভালোবাসে, ঠিক আছে, যেমন ফোনদীপকে কিছু মানুষজন ভালোবাসেন, আবার কিছু মানুষজন টিনুকে ভালোবাসেন। তবে ভাই আমাকে যদি বলো, আমি না তো ফোনদীপকে ভালোবাসি না তো টিনুকে ভালোবাসি একদম, কারণ আমার যেটা মনে হয়, দেখো প্রথম কথা হচ্ছে এরা দুজনে যেভাবে কেচ্ছা বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে এসে, যেভাবে কেচ্ছা বিক্রি করেছে, সেটা কিন্তু কোনোদিনও উচিত হয়নি করা। তোমরা সোশ্যাল মিডিয়াতে যা মানে তোমাদের পার্সোনাল লাইফে যা হচ্ছে, কিন্তু সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে এসে একদম তোমরা মাধ্যম করে একে অপরকে ধমকি দেওয়া, যা কিছু আমরা তো সবই দেখেছি, তো সেগুলো কিন্তু কোনোভাবেই উচিত হয়নি। আর আমার যেটা মনে হয়, এটার জন্য কিন্তু সমাজ অনেক ক্ষেত্রে দূষিত হয়, কারণ অনেকে আসে তো তারা ওদেরকে দেখে ভালোবাসে, ওরা মানে হয় না যে একটা ব্লগার, একটা সময় যেমন আমারও ছিল, আমি সৌমালিকে প্রচণ্ড পছন্দ করতাম, সৌমালিকে দেখে আমি কাজে ইন্সপায়ার পেতাম, না সৌমালি ঠিক কীভাবে কী করছে, যেমন ও
আমি সোমালি কথাটা বললাম, কারণ হঠাৎ করে মাথায় এলো আমার কিন্তু ফেভারিট ব্লগার। এখন না ওর ভিডিও যেমন আমার দেখাই হয় না, মাঝে মাঝে এক একটা করে শর্টস দেয় যেগুলো দেখতে বেশ ভালো লাগে। কিন্তু আমার মনে আছে সোমালির একদম শুরুর দিককার ভিডিওতে ও না একবার আলু পরোটা বানানো দেখাচ্ছিল। আমার নিজে কিন্তু পার্সোনালি আলু পরোটা ভালো লাগে না, কিন্তু আমি ওটা দেখে না নিজে বানিয়ে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তো এরকম ব্যাপার আর কি, যে মানে কোনো একটা হয় না, কোনো ব্লগার একটা রান্না করছে, সেটা দেখে আমাদের খুব ভালো লাগে, তো চলো আমরা সেই রান্নাটা করি। ঠিক আছে, দেখবেন তখন ওই ব্লগারটা করছে দেখে আমরা করলাম, হয়তো সেই জিনিসটা আমাদের আগে ভালো লাগতো না, কিন্তু আমরা ওটা যখন খাচ্ছি তখন ভালো লাগছে। এরকম অনেক জিনিস হয় যেগুলো আমরা কিন্তু সত্যি কথা এদের থেকে শিখি, এরকম ব্লগারদের থেকে। তো এদের ক্ষেত্রে মানে টিনুর ক্ষেত্রে বলুন বা ফন্দীপের ক্ষেত্রে বলুন, সত্যি এদের থেকে তো আমরা কিছু শিখতে পাচ্ছি না। হ্যাঁ, অনেক মানুষ এটা শিখছে যে কিভাবে হাজব্যান্ডকে ছেড়ে একটা পরকীয়া করার জন্য বেরিয়ে যাওয়া যায়, কিভাবে হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে আরেকবার বিয়ে করা যায়। আরেকটা জিনিস টিনু যদি দেখে, হ্যাঁ একটা জিনিস হয়তো সোশ্যাল মিডিয়াতে টিনু এই মেসেজটা দিতে পেরেছে, যদি কোনো মহিলারা, এক্ষেত্রে আমি পুরুষদেরও বলি, ঠিক আছে উভয় বোধ, যদি যে কেউ মনে করে যে তার লাইফ পার্টনার ছেড়ে বা তার সন্তান ছেড়ে সে অন্য কারোর সাথে যখন হাত ধরে বেরোবে সেই মানুষটাতে তার জন্য ভালো হবে, মানে এটা কিন্তু সব সময় নয়, সেটা কিন্তু টিনু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আজকে যে ফোকলু, আপনারা বলুন তো কী পরিমাণ বদমাশ। হ্যাঁ, আজকে ও যেভাবে এই টিনুর জীবনটাকে পুরো নষ্ট করে দিল, একটা মেয়ের জীবনটা তো এটা তো নষ্ট হয়ে গেল। দেখুন হয়তো ভবিষ্যতে গিয়ে ওর জীবনটা অন্যরকম হতেও পারে, কিন্তু ওর জন্য এখন এই মুহূর্তে ওর যে গোল্ডেন পিরিয়ডটা সেটা তো নষ্ট হয়ে গেল। ওর নিজের সন্তান থেকে দূরে চলে গেল, একটা বদনামি নিয়ে মোটামুটি বাঁচছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যতই ও বলুক আমি দিল্লিতে গিয়ে নতুন জীবন শুরু করছি, কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে একটা কষ্ট, একটা পশ্চাতাপ এগুলো কিন্তু থাকবেই, কারণ নিজের সন্তানের থেকে দূরে আছে। যদিও সন্তানের থেকে দূরে থেকেও আমরা সেরকমভাবে ওকে খুব একটা দুঃখী দেখিনি, কিন্তু তবুও কিছুটা অজান্তেও কিছু হলে একটা কিন্তু ফিলিংস কিন্তু থাকবে। কারণ দেখুন ওর অবশ্যই সিজার হয়েছে, যখন ধরুন আমাদের প্রত্যেকেই যাদের সিজার হয়েছে আমরা তো আজও যখন দেখি কাটার ওই দাগটা, যতই দেখবেন যত বছরই হয়ে যাক, ঠিক আছে, একটা তো থাকে, আমরা ফিল করতে পারি সেই জায়গাটা। তো সেখানে দেখবেন যখন দেখি আমাদেরও তো একটা মনে পড়ে বা মনে একটা ইয়ে হয়, সে ঠিক সেরকমভাবেই যখন ধরুন ওই জিনিসগুলো, তখন তোর অবশ্যই মনে হবে যে ওর একটা ছেলে আছে, বা সবসময় তো ধরুন নিজের সন্তানকেও যেভাবে এখন মাঝে মাঝে একদিন হয়তো ফন্দীপের চ্যানেলেই ওটা আছে, হঠাৎ করে দেখবেন ওই ভিডিওটা খুব আসছে, টিনু শুয়ে ওর বাচ্চাটা ওর বুকের ওপর আছে, ঠিক আছে। তখন তো টিনুর মুখটা অনেক রোগা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। তো ব্যাপারটা হচ্ছে সেই ভিডিওটা দেখলাম, বিশ্বাস করুন মানে ভিডিওটা এলো জাস্ট চোখে জল চলে এলো। তার কারণটা হচ্ছে আজকে এই মা সন্তান এরা দুজন কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বলছে হয়তো যে টিনু তার বাচ্চাকে চেয়েছিল। আমার মনে হয় কোনো মা যদি তার বাচ্চাকে চায়, সেই বাচ্চা যদি মাইনর চাইল্ড হয়, তাহলে কোনো দুনিয়ার আইন আদালত, ধরুন স্বামী শাশুড়ি, কেউ আটকাতে পারবে না। কারণ সব থেকে আগে কিন্তু সেই বাচ্চাটিকে কিন্তু তার মা ঠিক পেয়ে যাবে। কোনো মা যদি তার সন্তানকে চায়, ঠিক আছে, ধরুন সব থেকে আগে মা পুলিশ প্রশাসনের কাছে গেল, বলল যে আমার সন্তানকে আমার স্বামী এবং শাশুড়ি আটকে রেখেছে, এরকম কিন্তু অনেক কেস হয়। হ্যাঁ, আটকে রেখেছে এবং আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, নর্মালি তো এরকম হয়। তখন কি করবে? পুলিশ প্রশাসন সঙ্গে মাকে নিয়ে তাদের বাড়িতে যাবে, ইমিডিয়েট বাচ্চাটাকে কিন্তু হ্যান্ড ওভার করতে তারা বাধ্য। কোনো মানে বললাম না, মা থেকে মাইনর চাইল্ডকে দূরে রাখা জাস্ট ইম্পসিবল। হ্যাঁ, এটা যদি বড় হয়ে যেত সেটা আলাদা, কিন্তু মাইনর চাইল্ডকে মা থেকে দূরত্ব করা একদম সম্ভবই নয়। এবং টিনু যদি কোর্টে কেস করতো, কারণ ও তো আমাদেরকে বাচ্চা অন দা ওয়ে বলেছিল, কিন্তু টিনু যদি কোর্টে কেসও করতো চাইল্ড কাস্টাডি, সেও এতদিনে পেয়ে যেত। এইসবও কিছু করেনি, কারণ ওর তো বাচ্চা দরকার ছিল না, কারণ বাচ্চাটা ওর কাছে ছিল সেই সময় একটা এক্সট্রা বোঝা, ঠিক আছে। বাচ্চাটাকে নিলে কিন্তু ও ওই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন, তারপরে ধরুন মনে আছে আপনাদের সকলে নিশ্চয়ই মনে আছে, চুলটা বেঁধে দিচ্ছে ওর মা, ভাবুন দেখি। হ্যাঁ, মানে নর্মালি কি হয়, কোনো মেয়ে যদি এরকম করে তার মা তাকে ঠাস করে গালে দুটো থাপ্পড় মারে, কিন্তু না, এক্ষেত্রে মার কি সাপোর্ট ছিল, তাকে বিনুনি করে দিচ্ছে, তাকে চল যা তুই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যা। তারপরে আমরা কি দেখেছি, ফোকলুর সঙ্গে বিয়ে করেছে, ফোকলুই তো ওর তো যে সেকেন্ড হাজব্যান্ড, সেই তো সমস্ত কিছু ধরুন ছবিগুলো পাবলিক করেছে না, ছবি তো পুরো আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরুন বেড়াতে গেছে হানিমুনে,
সেটাও আমরা দেখেছি ভিডিও। উফ, কি সুন্দর, কি খুশিতে ডান্স করছে বলুন তো। হ্যাঁ, আমরা ভাবতে পারবো? বাচ্চা এত বড় হয়ে যাওয়ার পরেও আমরা কোনোদিনও ভাবতেই পারবো না যে মানে ছেড়ে থাকার কথা, জাস্ট ইম্পসিবল। কারণ যত বড় হয় তত তো একটা টেনশন হয়, তো সেই ক্ষেত্রে ছেড়ে থাকার কথা কিন্তু ইম্পসিবল। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার না। এদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা, মানে টিনুর ক্ষেত্রে আমি দেখছি এটা খুব কম মায়েদের এরকম হয়, খুব কম মায়েদের যে বাচ্চা ছেড়ে এরকমভাবে, মানে কি বলবো। যাই হোক, সেটা তো সবই দেখেছে মানুষ। তো এত কিছু মিথ্যা বলেছে না, আজকে যে মালপত্র নিয়ে যে কথাটা বলছে সেটা যে কত বড় মিথ্যা ছিল সে তো এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে পরিষ্কার কথা কি বললো, যে যেহেতু একবার বাঁধা পড়ে গেছে সেই জন্য আমি মালপত্র আনবো না দিল্লিতে। আরে বাবা, একবার বাঁধা পড়েছে তো কি হয়েছে? ওর তো ধরুন প্রথম স্বামীও খারাপ ছিল ওর মতে, তারপরে তো দ্বিতীয় চান্সও নিয়েছিল, তাই না? ফোকলুকে তো বিশ্বাস করেছিল। তো তাহলে আজকে ওর মালপত্র একবার ধরুন বাঁধা পড়ে গেছে, তার মানে মালপত্র আনবেই না, অথচ ধরুন দিল্লিতে বিছানাতে, মানে বিছানা নেই, মেঝেতে শুয়ে থাকবে? কি করে পসিবল হয় বলুন তো এটা, তাই না? তো যাই হোক, আমি যে আপনাদের বলেছিলাম না মালপত্র দিল্লিতে আদৌ পৌঁছবে কি পৌঁছবে না কোনো গ্যারান্টি নেই, দেখলেন পৌঁছলো না মালপত্র। তো এবারে টিনু ওখান থেকে এবার দিল্লিতে কদিন থাকে সেটাই হচ্ছে দেখা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আলটিমেটলি আমরা সবাই সুখবরটা জানতে পেরে গেছি যে টিনু মালপত্র তো ফেরত পেয়েছে, কিন্তু মালপত্র যেহেতু বাঁধা পড়ে গেছে সেই জন্য কিন্তু আর ওটা দিল্লিতে পৌঁছবে না। ঠিক আছে? উফ, কি দুর্বল স্ক্রিপ্ট বলুন তো। যাই হোক, পরের ভিডিওতে দেখা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওতে। তখন খুব ভালো থাকবেন। বাই, টেক কেয়ার।